এই যে যারা যারা ক্লাসের মধ্যে গল্প করবা, নিজেদের মনের আবেগ পাশের জনকে প্রকাশ করবা, তারা আগেই বেরিয়ে চলে যাও, বাইরে গিয়ে নিজেদের মনের আবেগ প্রকাশ করো, ক্লাসকে ডিস্টার্ব করবো না। আমি আগের দিন আরো 15 মিনিট পড়াতাম, এই টপিকটা হয়তো একটুখানি কমপ্লিট হতো, 2-3টে কোশ্চেনই আছে। আজকে যদি সেরকম ঘটনা দেখি আমি কিন্তু বাইরে বার করে দেবো। সুতরাং যদি কথা বলার ইচ্ছা হয় দাঁতের দাঁত চেপে রাখবা, কথা যেন না হয়, এই ফুসফুস করে আওয়াজ হবে, একজনের শুনে অন্যজনে করবে, এর জন্য না হয়। কি দেখেছো? হ্যাঁ, কি অবস্থা! হ্যাঁ, প্রাকৃতিক ঘটনা। হ্যাঁ, ওর পরে মহামারী আছে। না না, ওই চ্যাপ্টারে এক ব্যাপারটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা, জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান একসঙ্গে। এই প্রিয়াংশু, পাটা যেন না লাগে, দেখো, সাবধান। তুলেছি, আইন বলবো চলিস না তো। আচ্ছা রোহিত, তুমি যে জায়গায় বসলে বোর্ড দেখতে পারবা তো? তোমার জায়গা কোথায়? তুমি ব্যাগটা সাইডে রাখো, পাশে তো জায়গা আছে। এই প্রিয়াঙ্কা, ব্যাগ সাইডে রাখো। এই রোহিত, তুমি তোমার জায়গায় আসো। প্রিয়াঙ্কা, ব্যাগ সাইডে রাখো, অনেক জায়গা আছে। হ্যাঁ, বসো। ব্যাগ তো সাইডে রাখা যায়, সামনে রাখতে হবে এমন কি আছে? কি হয়েছে? কি সমস্যা তোমার বলো? কে? কেন বেচাবে কেন? তুমি ব্যাগ ঘুরিয়ে রাখো, অনেক জায়গা আছে, যথেষ্ট ফাঁকা ফাঁকা আছে তোমরা। এই আগের দিন কোষে দেখি 17.1 না 2 চলছিল, পুরোটা বাড়ি কাজ ছিল, কোনটা করে দিয়েছিলাম 1-4-9। আচ্ছা, 1-4-9 বাজে দিলে সবগুলোই করাবো। বিষয়টা হচ্ছে বাড়ি থেকে চেষ্টা করেছো, কে কে হাত তোলো। এই কজনা, আর বাকিরা দেখো, আমি বাহানা শুনতে চাই না। দেখো, আগের দিন থেকে আজকের দিন পর্যন্ত 36 ঘন্টা টাইম হয়। এই বেশ কম বলে ফেলাম, 72 ঘন্টা হয়, 3 দিন। তো তুমি 72 ঘন্টার মধ্যে 2 ঘন্টা টাইম পাওনি, এটা আমাকে মানতে হবে। এটা তোমার ভুল ধারণা, তুমি সময় পাওনি। সময়ের ক্যালকুলেশন করবা, রাত্রিবেলা বাড়ি গিয়ে আবার দিয়ে লিখবা খাতায় যে আজকে তো স্কুল ছুটি ছিল, এমনি তো সারাদিন কি কি করেছো। আমি ক্লাস 10-এ উঠে টেস্টের পরে করেছিলাম, টেস্টে খুব খারাপ রেজাল্ট করার পরে আমার মাথায় ঢুকেছিল যে হ্যাঁ কি করছি সারাদিনে হিসাব করে দেখি 12 ঘন্টা আমি নষ্টই করে ফেলি। ছোট ছোট কাজ, যেমন অনেকে না বলা যায় না। সুতরাং তোমাকে কাজে লাগাতে হবে, সময় হিসাব করো, যথেষ্ট টাইম আছে, প্রচুর টাইমের কোনো অভাব নেই। কি 3 সাথে কি আছে গো? দরকার নেই। বাড়িতে ক্যালকুলেশন করো যে সারাদিনের সময় কি করে কাটাচ্ছ। কেউ তো শেখায় না, তোমাদের স্কুলের সিলেবাস এটা থাকা উচিত যে একটা মানুষ কি করছে সারাদিন। ডায়েরি লেখানো তোমাদের কেউ শেখায় না, ডায়েরি লেখাতে তোমাদের নাম্বার দেওয়া উচিত। সারাদিন কি করলে এটা লিখতে হয়, রাত্রিবেলা গিয়ে লিখতে হয় যে আজ, তাহলে স্কুলে ডায়েরি দেয় তো। প্রবলেমটা তোমাদের না, প্রবলেম হচ্ছে যে তোমাদের স্কুলে পড়ছে সেও লেখে না, সে সারাদিন ফেসবুকে ব্যস্ত।
এবার এটাই তো বিষয়। যাই হোক, আমার বলার দরকার বলে দিলাম, প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে বেশি না 4-5 লাইনে ডেট দেবা, সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কি করলে, কি শিখলে নতুন, বা কাকে সাহায্য করলে, এগুলো দেখবা। লেখা হয়ে গেল। আর প্ল্যানিং করে রাখবো যে কালকের দিন আমি কি করব। এই দুটো জিনিস 1 মাস করো, 5টা মিনিট করে টাইম লাগে রাত্রিবেলা, দেখো টাইমের কোনোদিন অভাব হবে না। সময় অডেল শিডিউল সঙ্গে ভাই প্রিন্ট করতে গিয়ে আমার যা খরচ হয়েছিল না, সে ব্যথা এখনো আমার আছে। হ্যাঁ ছিল ছিল, সুবিধা ছিল, শিডিউল সঙ্গে দিয়েছিলাম, ভালো মনে আছে, কিন্তু ও ভাই প্রচুর খরচ প্রিন্টিং করতে। আচ্ছা আমি এখানে তাহলে এক করেছিলাম 2 থেকে, তাদের মানসিকতার অভাব। হ্যাঁ, তাদের পড়াশোনার পাশাপাশি অন্য কিছু শেখা উচিত। 2, 8 ফুটের হয়ে গেছে 8 ফুটের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করবে, মানে তৈরাসিক নিয়মে আমরা হিসাব করব। তাহলে বার করতে বলেছে কতগুলো শাড়ি বোনা যাবে, তাহলে বার করবো কি শাড়ির সংখ্যা। হেডিং এ লিখে নেবা গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমি অঙ্কে শুরু করি। শাড়ির সংখ্যা কিসে বেরোবে, টিতে বেরোবে। আর এদিকে কি লিখবো, শাড়িতে চন্দ্রবিন্দু হয় না গো, তাঁতে হয়, তাঁতে হয়, তাঁত সংখ্যা, তাঁত সংখ্যা টি। দেখো প্রথমে বলেছি কি 12খানা তাঁত ছিল, 380টা শাড়ি বুনতো। এখন তাঁত হয়েছে কি 12-র সঙ্গে 3টে শাড়ি বেড়েছে, তাহলে হ্যাঁ ইয়েস, তাহলে 15টা তাঁত এখন কতগুলো শাড়ি বুনবে, এখানে সময় কিন্তু আমাদের বলে দেয়নি। ইয়েস। আচ্ছা এক্ষেত্রে বলো তো অর্পিতা, তাঁত সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যার কেমন সম্পর্ক, কেন? জোরে বললে আমি শুনতে পেতাম, বুঝলে, কানের সমস্যা তো। বলো বলো। আরে তাঁত সংখ্যা বেশি হলে বেশি তাঁত বেশি শাড়ি বুনবে, তা তাঁত বাড়লে শাড়ির পরিমাণও বাড়বে, ইজি। তাহলে দুটোই যেহেতু বাড়ছে তাই কি সহজ সম্পর্ক। কি কি যেটা নেই সেটা নিয়ে কেন আলোচনা করো। আচ্ছা তাঁত সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যা সরল সমানুপাতিক। ব্যাপারটা হচ্ছে কি বলতো, তোমরা বেশি ভাববা না, যেটা বইতে দেওয়া থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ এইটা আমার আর পাল্টালো না। আচ্ছা অতএব সমানুপাতিক হলো, আমার মনেই পড়ে না আমি যে তৈরাসিক জীবনে করেছি কিনা, যে ঠিক মনে আছে কবে অঙ্ক করেছি। আচ্ছা সমানুপাতিক হলো, দেখো যেহেতু সরল সমানুপাতি তাই উপরেরটা উপরে নিচেরটা নিচে, তার মানে কি 12:15। আচ্ছা তাহলে কি লিখবো, অতএব নির্ণয় শাড়ির সংখ্যা। আচ্ছা যারা যারা এখনো কুচকুচ করে কথা বলছো না, তারা না একদম নিকৃষ্টতম প্রাণী, কারণ নিজে তো পড়ছোই না, পাশের জনকে ডিস্টার্ব করছো, কি দরকার। যদি নিয়ে প্রয়োজন হয় নিয়ে যাও, তাকে ধরে বাইরে নিয়ে যাও, তার সঙ্গে কথা বলো, কি দরকার। তোমরা কথা বলছো পাশের জন্য, ভাবছো আমি একটু শুনবো। আচ্ছা যদি 12 আছে না, তাহলে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে এটা কাটা যাবে না, হ্যাঁ ওটা দিয়ে হতো, 2 একে 2। আচ্ছা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 3 দিয়ে কাটলে 3 5 15। আচ্ছা তাহলে 95 কে আবার 5 দিয়ে গুণ করতে হবে, 100 কে 5 দিয়ে গুণ করলে 150 থেকে 15 বাদ 135। ও আচ্ছা 500 থেকে, হ্যাঁ 500, 475, 100 থেকে 475, হ্যাঁ ঠিক আছে। 100 ধরলে 500, 5 5 25 বার, ঠিক আছে। উত্তর যার যার মিলেছে রাইট দিয়ে দাও, আর যাদের মেলেনি প্রথম থেকে বরাবর টুকু। তোমার মিলেছে, 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 পেছনে শেখর মিলেছে। আর তোমার 3 দরকার নেই, 4 করেছিলাম। আচ্ছা 5,
ওর দাদা কাকা যা খুশি বলো, শুধু শ্বশুর বলবো না, তাহলেই হবে। হ্যাঁ, না 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 না, ওসব বাদ দাও, ওটাই বলছি আর কি, ও নিয়ে আলোচনা করবো না তো। পাঁচেরটা করে তাহলে, 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। ও, তাহলে 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারে বলো তো নন্দিতা? যদি 3টে ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করে, তাহলে 7খানা ট্রাক্টর বেশি করবে না কম? তাহলে কি সম্পর্ক হবে? ধন্যবাদ। তাহলে হেডিং এ তোমরা লিখে নেবা গণিতের ভাষায় সমস্যাটি হলো। এরপরে আমাকে বার করতে বলছে কত বিঘা, তাহলে কি লিখবো নন্দিনী? জমির পরিমাণ। হ্যাঁ, বেরোবে বিঘাতে। আর এদিকে আছে ট্রাক্টর সংখ্যা। হ্যাঁ, ট্রাক্টর সংখ্যা টি। তাহলে প্রথমে ট্রাক্টর ছিল 3টে, 18 বিঘা জমি চষে দিত। তাহলে 7টা ট্রাক্টর ছিল, কত বিঘা জমি চষবে? তাহলে এখন ট্রাক্টর সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে জমির পরিমাণও বাড়বে। তাহলে এক্ষেত্রে না না, একটু লিখতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ট্রাক্টর, হ্যাঁ, না না না, এক্ষেত্রে ট্রাক্টর সংখ্যার সঙ্গে জমির পরিমাণ, হ্যাঁ, সরল সমানুপাতি। ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য, ধন্যবাদ, নোটিফিকেশন চলে এসেছে, ঠিক হবে। তাহলে অতএব সমানুপাতটি হলো, ফার্স্ট লাইনে বসে যারা কথা বলছো তারা খুব বাজে লোক, কথা বলো না। সমানুপাতটি হলো, বলো, সেটা লাস্টের লাইনে নির্ণয় লিখবো। সমানুপাতটি হলো বলে সমানুপাত লিখবো ইস্টু দিয়ে, নির্ণয় পরের লাইনে। এই শোনো, তাহলে যেহেতু সরল সমানুপাতি, তাহলে উপরেরটা আগে থাকবে। আরে হলো হলো, হবে একই। অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, নির্ণয় জমির পরিমাণ, এই না, জমির পরিমাণ। এই ফার্স্ট লাইনে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, নিজেদের মধ্যে কথা বলো না। আচ্ছা, এখানে তাহলে লাস্টেরটা বার করতে বলেছে, তাহলে ফার্স্টেরটা নিচে, মাঝখানে দুটো, উপরে 3 দিয়ে 18 কাটলে 6 7 42 বিঘা। এরপরে হোস্ট দিয়ে উত্তরটা লিখে নিতে হবে, তাই না? তাহলে শুভজিৎ করে আনছো নাকি? মিলেছে? রাইট দাও। আচ্ছা, 5-এর পরে 6 নাকি? এইটা মুছে দিলাম। 5-এরটা এখনই করলাম যে, নাকি তোমার হয়নি? দেখো ভালো করে। দেখো, কাকা করি দিকা যেই করা সমস্যা নেই, তুমি বুঝতে পারলেই হলো। মানে আগের দিন তুমি সব অঙ্ক করে এনে দেখালে, পরীক্ষা নিয়ে আবার লাড্ডু পেলে, তখন আমার বিশ্বাস করতে হয় তো, আমার খুব সমস্যা। আচ্ছা, এরপরে দেখো বলছে যে 6 নাম্বার, কুসুমদের কারখানায় 35 জন লোক 1 সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক 1 সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। বরাত মানে অর্ডার পেয়েছে। আচ্ছা, তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? সমানুপাত তৈরি করে হিসাব করি। হ্যাঁ, নতুন লোক, কতজন নতুন লোক, ঠিক আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে সবার প্রথমে আমাকে বার করতে বলেছে কতজন লোক নিয়োগ করব। তাহলে আমাকে লিখতে হবে কি, লোক সংখ্যা। লোক সংখ্যা হবে কি, জন। আর এদিকে কি লিখবো? যন্ত্রাংশের সংখ্যা। ও না না না, এখানে টন বলেছে, পরিমাণ, আমি ভুল লিখছিলাম, যন্ত্রাংশের পরিমাণ হবে হবে, ঠিক আছে, আমি ভুল বলেছি, এটা টনে বেরোবে। যারা কথা বলছো আবারও বলছি, কথা নাম। আচ্ছা, তাহলে প্রথমে বলেছে কি 35 জন 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে, তাই না? তাহলে 35 জন করছে 10 টন। এরপরে কি আছে, 14 টন, কতজন লাগবে? খুব সহজ, তাহলে বলো প্রিয়াঙ্কা,
যন্ত্রাংশের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তৈরি করার লোক সংখ্যা, তাহলে সম্পর্কটা সরল হবে। ধন্যবাদ। তাহলে এক্ষেত্রে যন্ত্রাংশ যন্ত্রাংশের পরিমাণ সঙ্গে যন্ত্রাংশের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা কি হবে? হ্যাঁ, সরল সমানুপাতিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে অতএব সমানুপাতটি হলো, ও ধন্যবাদ, নোটিফিকেশন দাওনি তোমরা, আগে থেকে বলতে হবে তো। আচ্ছা, সমানুপাতটি হলো তাহলে কি হবে দেখো, যেহেতু সরল সেহেতু উপরেরটা আগে নিচেরটা পরে। 10:14 35 জিজ্ঞাসার চিহ্ন। হ্যাঁ, ডবল ইস্টুকে সমানুপাত চিহ্ন বলে। হ্যাঁ, সরল সমানুপাতিক। অতএব নির্ণেয় লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যা দেখো, চতুর্থ পদ বার করতে বলেছে, তাহলে প্রথম পদ নিচে, 14 আর 35 মানে মিডিল পদগুলো উপরে, 5 দিয়ে কাটবো 2 হবে, 5 দিয়ে কাটবো 7 হবে, 2 দিয়ে কাটবো 7 হবে, 7 7 49 হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, না বেরোয়নি আমার উত্তর। হ্যাঁ, মানে আগে পরে কি করে? না, উত্তর এক বেরোলে হবে না। আমি তোমাকে ছোট্ট উদাহরণ দিই। মনে করো তুমি কোনো দোকানে গিয়েছো চপ কিনতে, তুমি 100 টাকার নোট দিয়েছো, 10 টাকার চপ কিনেছো, দোকানদার ফেরত দেবে ক টাকা? তোমার হিসাবে বেরিয়েছে 110 টাকা, তুমি বলবে 110 টাকা দাও, চপের সঙ্গে চটি দেবে। সুতরাং তুমি কি হিসাব করছো ওটা বড় বিষয় নয়, হিসাব তোমাকে ঠিকই করতে হবে। বলে বলো, ক্যালকুলেশনে জাস্ট মিলে গেছে, ওইভাবে করলে হবে না, একটা পদ্ধতি ফলো করো। বলো, একই জিনিস তো, 35 14 আর 14 35 একই, 2 গুণ 3 আর 3 গুণ 2 একই, তাই না? তোমার উত্তর কি মিলেছে? আর 14 আর 35 উপরে আছে, 10 নিচে আছে, কাটাকুটি করে 49 এসছে, ঠিকই আছে। আচ্ছা, তাহলে কি লিখবো? অতএব আরো লোক নিয়োগ করতে হবে, 49 মাইনাস আগে লোক ছিল 35, বাদ দিলে কত? 14 জন ওই হলো। এরপরে হচ্ছে উত্তরটা লিখে নেব। উত্তরে কেউ তো ক্যালকুলেশন করতে নেই, উত্তরে জাস্ট উত্তরই লিখতে হয়, একবারে সিম্পল এক লাইনে। আরো লোক নিয়োগ করতে হবে 49 মাইনাস 35 সমান 14 লেখনি, অসুবিধা নেই। দেখো, উত্তরে না ক্যালকুলেশন করতে নেই, ক্যালকুলেশন অঙ্কের মধ্যে করতে হয়, উত্তর স্মুথলি এক লাইনে লিখতে হয়, ঠিক আছে? বিষয়টা কি বলতো, তোমাদের এখন তৈরি করা হচ্ছে পরবর্তীতে যাতে মানুষ তোমাদেরকে কাজে লাগিয়ে বা তোমরা কোনো মানুষের সাহায্য করতে পারো। তোমরা যদি এখন মানুষের একটা অঙ্ক করতে গিয়ে উত্তরে সব ক্যালকুলেশন করে দাও, তো ও মানুষ কি দেখবে? ক্যালকুলেশন, ওর উত্তর চাই, ঠিক আছে? মানে ফাইনাল প্রোডাক্ট একদম ক্লিয়ার থাকবে, ওতে কাটা চিরা থাকবে না। কি গো? আরে এই রুমালটা পাল্টাতে কেন, খুব ভালো মোছে এটা দিয়ে, ওই জন্য পাল্টাচ্ছিল। কি অশান্তি। হ্যাঁ হ্যাঁ, এই রুমালটার অনেক বয়স, আগে আমি এটা দিয়ে মানে ভালো ভালো কাজ করতাম, তারপরে পড়ানো শুরু করলাম, এটা লাগবে, ওই ছিঁড়ে খুঁড়ে চালিয়ে দিয়েছি। ওটা 4 ভাগের 1 ভাগেরটা। আচ্ছা, 7এরটা কি হবে? 8 কোশ্চেন পড়বা, থাক না। আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে,
24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাতে হিসাব করে লিখ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 24 জন লোক 12 দিনে কাটবে, হিসাব হয়ে গেছে, কিন্তু সময় কম থাকায় 8 দিনেই পুকুরটা কাটাতে হবে। তাহলে কি দিন বেড়ে গেলে ওখানে লোক সংখ্যা দিন কমে গেলে লোক সংখ্যা বাড়াতে হবে, তাহলে এখানে ব্যস্ত সমানুপাতি হবে। তাহলে লিখে ফেলি। সর্বপ্রথমে হেডিং এ লিখবে কি গণিতের ভাষায়, সমস্যাটি হলো আমাদের বার করতে কি বলেছে, কতজন লোকের দরকার, তাহলে লিখবো লোক সংখ্যা। লোক সংখ্যা কিসে বেরোবে, জন। আর এদিকে সময় কিসে বেরোবে, হ্যাঁ সময় বেরোবে দিন। তাহলে প্রথমে দিন ছিল কত, লোক ছিল কত 24, পরে দিন ছিল, তাহলে লোক কত লাগবে বার করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে সময়ের সঙ্গে লোক সংখ্যা কি হবে, হ্যাঁ তোমরা বলো মুখস্থ আছে। আচ্ছা ব্যস্ত, হ্যাঁ ধন্যবাদ। ওই তো অতএব অতএব সমানুপাতটি হলো, আচ্ছা সমানুপাতটি দেখো এখানে ব্যস্ত সমানুপাতি, তার মানে কি লাস্টেরটা জিজ্ঞাসা চিহ্ন আগে আসবে, 24 পরে, তাহলে লিখবো কি 12:8 জিজ্ঞাসা চিহ্ন আগে, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই লাস্টে 24। তাহলে লিখবো অতএব নির্ণয় লোক সংখ্যা, নির্ণয় লোক সংখ্যা হবে। আচ্ছা তাহলে তৃতীয় পদ বার করতে বলেছে, তার মানে কি দ্বিতীয় পদ নিচে আর সাইডে দুটো পদ উপরে গুণ আকারে থাকবে। এখন দেখো 8 এর ঘরের নামটা যদি জানি, 3 8 24, 4 দিয়েও যেত, আমি 8 দিয়ে একবার কেটে দিলাম, 3 8 24, 3 12 36, এটাই কি উত্তরে আছে। হ্যাঁ আসছি 10, এটা 9 টাকে করে নি। ও তাহলে লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে 10 এর অঙ্কটা একটু বেশি সহজ আছে। 10 এর 3টে অঙ্ক বলেছে না, হ্যাঁ ওটাই তো করতে হবে, তো গুণ করবো কেন, গুণ করে করলে বড় হবে, ক্যালকুলেশনে টাইম লাগবে, এমনি করবো। আচ্ছা এই সাইডটা তো ওদের শর্ট হয়ে গেছে না, তাই নাকি, 10 প্রশ্নটা এই তো আসছি আসছি। আমার হাতে লেখা তুই জানিস এটা পড়িছে এটা পড়িছে ওটা পারি এই
রঞ্জিত রঞ্জিত রঞ্জিত
তোমাকে মেরেছে না? তোমাকে মেরেছে? হ্যাঁ মেরেছে। তুমি মাকে নিয়ে ওর বাড়ি চলে যাও। চলো ফার্স্টে মাকে দিয়ে আমাকে ফোন করাবা। আমি তোমার মাকে বলবো যে আমি তো এখানে বিচার সভা খুলিনি, বিচার করতে ভারতবর্ষে 15 বছর টাইম লাগে। আপনি কোর্টে গিয়ে কেস করুন, কেস করে আমি পারবো আমি পারবো না। আরে তুমি মেরেছো কোনো? কেউ মারেনি, ঠিক করেছে। আচ্ছা কর্ণ জায়গা, আচ্ছা আমরা 10-এর অঙ্কটা পড়ছিলাম কিন্তু করতে পারিনি, যা করে ফেলি এবার। আচ্ছা 250 জন লোকের, হ্যাঁ ওই একটা লোক এসেছিল, একটু কথাবার্তা বলে এলাম, ওই একটা নাম্বার সেভ করছিলাম। না এই শোনো, এই চুপ খাও। আচ্ছা 10-এরটা 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত। আসো আসো, এই গবা, তুমি গবা না, তুমি যাবা, যাও। এই চুপ, এই চুপ, নাও যাও যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও। এই আইলি, কোনো দাদা না, ঠিক আছে চুপ। 250 জন লোকের 50 মিটার, চুপ চুপ, কাউকে যেতে দেবো না, চুপ থাকবো। আচ্ছা 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন টাইম লাগবে? আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে পুকুর, দেখো পুকুরের 3টে জিনিস হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা। কোশ্চেনে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ আলাদা থাকছে কিন্তু গভীরতা সেম, তাই জন্য আমাদের আগে কি দৈর্ঘ্য আর প্রস্থটাকে গুণ করে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে কতদিন সময় লাগবে বলেছে, তাহলে সময় বার করব। আচ্ছা তাই হেডিং এ কি লিখবা? এদিকে লিখবো সময়, হেডিং এ গণিতের ভাষায় সমস্যাটি হলো ডান দিকের সময়। আচ্ছা মাঝখানে আমরা কি লিখবো? এই কথা না, পুকুরের, পুকুরের, আচ্ছা এখানে আয়তন লেখা যাবে না, কারণ দুটো জিনিস দিচ্ছে, ক্ষেত্রফলে লিখতে হবে। কেন লেখা যাবে না বলো তো? কারণ এখানে তোমার উচ্চতা নেই তো, তোমার সমান বলেছে, তা সমানে তো মান যেহেতু দেওয়া নেই, তুমি উচ্চতা বার করতে পারছো না, ওর জন্য ক্ষেত্রফল। হ্যাঁ আচ্ছা এদিকে লিখবো, এই চুপ চুপ চুপ, লোক সংখ্যা জন। তাহলে প্রথমে দেখো 250 জন লোক আছে।
আচ্ছা বর্গমিটার বলেছে কি, এই ছেলেগুলো কথা হচ্ছে খুব, এত কথা না, সময় লাগে 18 দিন। এরপরে বলেছে কি 300 জন লোক আছে, 70 × 40, তাহলে কত দিন সময় লাগবে। আচ্ছা অঙ্কটা দুটো ধাপে হবে। এই জল দাও, ওকে জল দাও। পুকুরের ক্ষেত্রফল সি রেখে লোক সংখ্যার সঙ্গে সময়, বলো প্রিয়াংশু, লোক সংখ্যার সঙ্গে সময় কেমন সম্পর্কে আছে? লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত, লোক সংখ্যা বেড়ে গেলে সময় কম লাগবে, ইজি। ব্যস্ত সমানুপাতি, সমানুপাতি। আচ্ছা এবং এই দ্বিতীয় ধাপ, কে আসছে? এই কি হয়েছে, কত হাসি পাচ্ছে কেন? এই বোতলটা কোথা থেকে এলো? ওই ঘর থেকে নিয়ে এসছো? ও অনেকক্ষণ আগে বলছে। হাসার কিছু হয়নি তো। আচ্ছা পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে সময়, বলো আহেলি, পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে সময় কেমন হবে? আন্দাজে বললে হবে না। হ্যাঁ বলো। পুকুরের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে পুকুর কাটতে বেশি সময় লাগবে, তাহলে এদিকে ক্ষেত্রফলও বাড়ছে ওদিকে সময়ও বাড়ছে, তাহলে সরল সমানুপাতি। এইটুকুনি বুঝতে পারছো না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অতএব নির্ণেয় সময়। আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের আমি আগেও বলেছি, যদি সরল হয় তাহলে মান উল্টাবে, ব্যস্ত হলে একই থাকবে। তাহলে নির্ণেয় সময় কি হবে, যেটা বার করতে বলছে সেটা ফার্স্টে 18 গুণ, আসবো আসবো আসবো, লোক সংখ্যার সঙ্গে সময়, লোক সংখ্যার সঙ্গে সময় ছিল ব্যস্ত, তাহলে ব্যস্ত হলে উপরেরটা উপরে নিচেরটা নিচে, 250/300 ইন্টু, পরেরটা দেখো সরল, তাহলে উল্টে যাবে, 70 × 40/50 × 35। আচ্ছা কাটাকুটি করব। আচ্ছা এখানে শূন্যগুলো কাটি, 0 0 কেটে গেল, এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটলো, এই শূন্য আর এই 70 শূন্য কাটলো, 7 দিয়ে 35 কাটলে কত? 5, 5 দিয়ে 25 কাটলে 5, 5 দিয়ে 5 কাটলে 1 হবে, দরকার নেই, 3 দিয়ে 18 কাটলে একবারে বলতে, হ্যাঁ এটা তো 6 আর এই 4 4 6, সঙ্গীতা বলো। এটা দুটো ধাপে করেছি, দ্বিতীয় ধাপ প্রথম ধাপ। তাহলে আমাদের কোষে দেখি 17.1 শেষ বলছো? আরে না গো, পরেরটা শুরু করবো। নন্দিনী হলে বেঁচে গেলাম। ওই যে 70 × 40, কোন দুটো আছে? ওগুলো হচ্ছে ওই ছবিগুলো তুলে ওয়েবসাইটে আপলোড করব, দিয়ে ওখানে, না না ছবি তুলিনি এখনো। আমি এখন ছবি তুলিনি, পড়েই আছে।
ওটা পুকুরের, কুকুরের লিখা থাকলে তুমি পুকুরেরই লিখবা। আমি খেয়ে নিয়েছি, ওই জন্যই তো খেয়ে নিয়েছি। বসে বসে মারামারি করবা। আচ্ছা তুমি আমাকে বলো তো নন্দিনী, ওই যে ওখানে অর্ঘ বসে থাকে, বলো তো অর্ঘর সঙ্গে আজ পর্যন্ত কার কার মারামারি হয়েছে তুমি দেখাও। দেখো মানে এখানে বসে অর্ঘর সঙ্গে কে মারামারি করেছে তুমি বলো। এই নন্দিতার সঙ্গে কে মেরেছে বলো, নন্দিতার সঙ্গে বলো, অনেকের সঙ্গে কে ঝামেলা করলো বলো। আশা করি, হ্যাঁ বলো। এই চুপ 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 চুপ, চলো। হ্যাঁ তুমি গুণফল বার করতে, ব্যাপারটা কি বলতো, যত অঙ্কে ছোট ছোট সংখ্যা থাকবে তত কাটাকুটি করতে সুবিধা হবে। তুমি গুণ করে ওখানে সময় নষ্ট হচ্ছে, আবার এখানে তুমি এসে কাটবা, ওতেও সময় নষ্ট হবে। বুঝতে পেরেছো? চেষ্টা করবো ছোট ছোট করে করার, তাহলে সময় কম লাগবে। কাটবে কেন, তোমার তো ভুল তো হয়নি। তাড়াতাড়ি ঢোকো। এই জলটা এখানেই ছিল, ছি 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 ছি। ও জল খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে না? রাইট রাইট, ঠিক আছে কাজ করতে হবে। আপনি জল দেবো না, তুমি অন করো। ও দাদা দেখো অঙ্কের মধ্যে অঙ্কটা নিচে নাম ও আমার দেখো খাতায় দেব বলেছে, তাহলে মুছে ফেললাম। হ্যাঁ প্রিয়াঙ্কা মুছে দিচ্ছি আমারে করে মারদিন দেনে। হ্যাঁ বলো সঙ্গীতা, বুঝিয়ে দেবো। অঙ্কটায় তিনটে বিষয় আছে, কিন্তু বাকিরা এত কথা বললে কি বলো তো, সঙ্গীতার কথা শোনা যাচ্ছে না, চুপ থাকো। দেখো এখানে অঙ্কটায় তিনটে বিষয় আছে, একটা বিষয় লোক সংখ্যা, একটা হচ্ছে পুকুরের উপরিতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে সময়। কারণ গভীরতা আমাদের বলে দিয়ে নেই, বলেছে দু ক্ষেত্রেই সমান। তাই প্রথমে বলেছে কি 250 জন লোক, পুকুরের সাইজ 50 × 35 বর্গমিটার, সময় 18 দিন, হয়ে গেল। সেকেন্ড ক্ষেত্রে বলেছে কি 300 জন লোক লাগিয়ে দেবে, পুকুরের সাইজ 70 × 40 বর্গমিটার হবে, তাহলে এক্ষেত্রে কত টাইম লাগবে। তাহলে এখন যেহেতু তিনটে স্টেপের মানে তিনটে রাশির অঙ্ক, তাই সেক্ষেত্রে আমরা দুটো ধাপে করব। প্রথম ধাপে লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক করবো, তাই পুকুরের ক্ষেত্রফলের কাজ নেই, তাকে রাখবো স্থির। তাহলে পুকুরের ক্ষেত্রফল স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে সময়, যত বেশি লোক লাগাবো তত তাদের পুকুর কেটে দেবে, তাহলে এক্ষেত্রে সম্পর্কটা হবে কি ব্যস্ত হবে। দ্বিতীয় ক্ষেত্র, লোক সংখ্যার সঙ্গে সময় তো করে ফেলেছি, এখন পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে সময়ের সম্পর্ক করবো, তাহলে লোক সংখ্যার কোনো কাজ নেই, তাহলে লোক সংখ্যাকে রাখবো স্থির, পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে সময়ের সম্পর্ক, যত বড় পুকুর তত বেশি সময় লাগবে, তাহলে কি সম্পর্ক সরল। তাহলে তারপরে নির্ণয় সময়, তাহলে কি হবে, যেটা আছে সেটা আগে লিখবো, যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক সেখানে উপরেরটা উপরে বসবে, নিচেটা নিচে বসবে, যার সঙ্গে সরল সম্পর্ক মানে এর সঙ্গে এটা উল্টে যাবে, এই 70 × 40 উপরে, 50 × 35 নিচে। তারপরে আনন্দের সঙ্গে কাটাকুটি করে দিয়েছি, অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ যাও, না ওটা দিলে নিচেই থাকবে, আসুন উপরে। হ্যাঁ বুকিং নেই তো, যখনই আসবে তখনই বলবা, অত মনে রাখা যাবে না। আমি মনে রাখতে পারবো না, ও আসবে আমাকে বলবা, যে আগে বলবে সে আগে যাবে।
পেজ নাম্বার 170। কোষে দেখি 17.2। ওরে চাকরি পেতে গেলেও তো সে পাড়ার লোকের কি খবর বুঝতে পারছো না? হ্যাঁ, চাকরি বাকরির নামই করবো না। চামড়ি খাওয়ার টাকা দিলেই গেল, পরে চামড়ির সঙ্গে বিস্কুট ফ্রি দিতে হবে। গরমের ছুটি আর ভোটের ছুটির পরে গিয়ে স্কুলে দেখবো মাস্টার নেই, সব ভাগা, সব মারামারি করে মরে যায়। 26,000 টিচার সারা পশ্চিমবঙ্গে বাতিল, মানে ওরা ওরা না না, তোমাদের স্কুলে যদি কোনো টিচার থাকে তাহলে বাদ যাবে। আচ্ছা অমৃতা আর ওদিকে প্রিয়াঙ্কা 170 নম্বর পেজ বার করে একের কোশ্চেনটা পড়তে থাকি। হাতটা না নিজের কাছে রাখো। আচ্ছা একের প্রশ্নটা বলেছে যে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটা কাজ যথাক্রমে 10 ঘন্টায় এবং 12 ঘন্টায় 10 ঘন্টা এবং 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে? ভালো করে বুঝবা। মানে কোনো একটা কাজ, মনে করো একটা কাজ হচ্ছে বিস্কুট খাওয়া, আরে এটা বড় সাইজের বিস্কুট। আচ্ছা দরকার নেই, আসি। কোনো একটা কাজ হচ্ছে একটা বই পড়ে শেষ করা হলো। তাহলে কোনো একটা কাজ প্রিয়া একা যদি করে তাহলে তার 10 ঘন্টা লাগে, একই কাজ দেবু যদি করে তার 12 ঘন্টা লাগে, কাজ কিন্তু সেম। তাহলে এক্ষেত্রে প্রতি ঘন্টায়, ভালো করে বুঝবা, এক্ষেত্রে প্রতি ঘন্টায় প্রিয়ার কাজ করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এবং দেবুর কাজ করার ক্ষমতা নির্দিষ্ট আছে, হয়েছে। তাহলে আমি যদি দুজনকেই 1 ঘন্টা টাইম দিই, বলি 1 ঘন্টা দিই, বলি যে একসঙ্গে কাজটা করো, তাহলে কি হবে? তাড়াতাড়ি তো হবে। প্রিয়া 1 ঘন্টা যত কথা সে তো নিজেরটা করবে, দেবু নিজেরটা করবে, তাহলে দুজনের কাজের যোগফল দিয়ে আমরা কাজ চালাবো, বুঝতে পারলাম? তাহলে আমরা সবার প্রথমে যেটা বার করব যে দুজনাই আলাদা ভাবে 1 ঘন্টায় কতটা করে কাজ করতে পারে, হয়ে গেল। তাহলে লিখি, খাতা দেখাবো। একের অঙ্কটা লিখি, প্রিয়া একটি কাজ একাকী করে ও একাকী সম্পূর্ণ করে। লেখো কত সময় নেয়? 10 ঘন্টায়। তা কি লিখবো? অতএব 1 ঘন্টায় সে কাজ করে মোট কাজের, বলো মোট কাজের কত অংশ করবে বলো? না, একটা কাজ সে 10 ঘন্টায় করে, তাহলে 1 ঘন্টায় সে কত করবে? 10 ঘন্টায় যা করে তার 10 ভাগের 1 ভাগ, তাহলে 1/10। 1 ঘন্টায় করবে কতটা? 1/10 অংশ, এবং 1/10 নতুন মার্কার। প্রিয়া একটি কাজ একাকী সম্পূর্ণ করে। বাইরে খুব কথা হচ্ছে, এত কথা না বলাই ভালো। আচ্ছা, এবং একই কাজ 12 ঘন্টায় দেবু সম্পূর্ণ করে। কোনটা বলো? 1 ঘন্টায় সে কাজ করে মোট কাজের,
আচ্ছা, তাহলে একই কাজ 12 ঘন্টায় দেবু সম্পূর্ণ করে। সে দ্বন্দ্বের সহায়কারে। ও আচ্ছা, আচ্ছা একই কাজ 12 ঘন্টায় দেবু সম্পূর্ণ করে। আচ্ছা, অতএব 1 ঘন্টায় সে কাজ করে মোট কাজের কত অংশ করবে বলো? 12 ঘন্টায় 1 অংশ করে, তাহলে 1/12 অংশ করবে। ও 1/12 অংশ। লেখা বন্ধ, লেখা বন্ধ করে শুনবা। দেখো কোশ্চেনে বলেছে যে লাস্টে যদি একসঙ্গে ওই কাজটি তারা করে তাহলে কত ঘন্টায় কাজটি শেষ হবে। তাহলে বলো দুজনকে একসঙ্গে একই কাজ করতে লাগিয়ে দিলাম, তাহলে হবে কি প্রথম ঘন্টায় 1/10 অংশ কাজ করবে কে? প্রিয়া। একই সময়ে দেবু 1/12 অংশ কমপ্লিট করে ফেলবে। মানে দুজনে একসঙ্গে যখন কাজ করছে তার মানে কি প্রিয়া নিজের কাজটা করবে, সঙ্গে দেবু নিজের কাজটা করবে, তাহলে তাহলে একসঙ্গে দুটো কি করবো আমরা? যোগ করব। তুমি নাম লেখো। ওটা একটু তাহলে ঠিক করে দাও তো রোহিত, উঠে দাঁড়িয়ে, উঠে দাঁড়াও, দিয়ে একটুখানি পুরো বোর্ড আসছে তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। তাহলে আমরা কি লিখবো? অতএব দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করবে মোট কাজের বলো কত অংশ করবে? প্রথম ঘন্টায় প্রিয়া করবে 1/10 এবং দেবু করবে 1/12। তা যেহেতু একত্রে করছে তাহলে যোগ করে দেবো। কি হয়েছে গো? কি ওটা? এইটুকুনি একটা পোকা দেখে আচ্ছা 10 আর 12 লসের কথা হবে বলতো? 60 হবে বোধহয়। 5 5 30, 30 দুগুণে 60, তাহলে 60। আচ্ছা 10 কে 6 10 60, তাহলে 6 কে 6, 5 12 60, তাহলে 5 কে 5, 6 5 11/60 অংশ। অতএব সম্পূর্ণ কাজটি তারা একত্রে সে না 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 সম্পূর্ণ করবে। লেখা বন্ধ, ভালো করে দেখবে। 1 ঘন্টায় কাজ করে এত অংশ, দুজনে মিলে হয়েছে। তাহলে এত অংশ কাজ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ কাজ করবে কত ঘন্টায়? কম না বেশি? ও বুঝতে হবে না, মুছে গেল। লাস্ট লাইনে যারা লিখেছে মুছে গেল। আচ্ছা মোট কাজে এত অংশ, হ্যাঁ। তাহলে অতএব অতএব 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায়। হ্যাঁ, অতএব 1 অংশ কাজ করে। আচ্ছা বলো 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ কাজ করবে কম সময় না বেশি সময়ে? সবসময় মনে রাখবা প্রথমের থেকে 1 সবসময় ছোট, তাহলে বেশির থেকে ছোট কাজ করবে অল্প সময়। তাহলে আমরা কি করব? 11/60 থেকে 1 সবসময় ছোট হবে। যদি ক্যালকুলেশন করলে 1 এর মান বেশি পাবো, দরকার নেই। 11/60 থেকে 1 সবসময় ছোট, মানে উপরের থেকে দ্বিতীয় সবসময় ছোট, 1 সবসময় ছোট। তাহলে এটা বেশি কাজ, এটা কম কাজ। বেশি কাজ করতে 1 ঘন্টা নেয়, তাহলে কম কাজ করতে কম টাইম নেবে। তাহলে কি করব? ইয়েস, 1/11/60 একক হবে ঘন্টা। সমান 1 × 60/11
11 ঘন্টা সমান সমান। আচ্ছা উত্তরে কি কি আছে দেখো, উত্তরে মিশ্র আকারে আছে কিনা দেখো, যদি থাকে তাহলে মিশ্রতে নিয়ে যাও, নাহলে দেখো কি আছে, কি আছে গো অর্পিতা? 5×5/11। বলো সঙ্গীতা কি বলতে চাও? 7×10। আচ্ছা এরপরে বাড়ি কাজ লিখে নাও, এখানকার বাড়ি কাজটা লিখে দাও বলেছো। আমি শুধু ওরটা মনে রেখেছি, আর পারবো না কারোরটা। সব অঙ্ক কি আর হয় নন্দিনী? ঢুকেছিলে তো, বেশি বকে। দুই থেকে 10 পর্যন্ত করে আসবো। ওই আছে 11টা, এই 10 পর্যন্ত হবে না। 2 থেকে 7। আর এখানে দু একটা অঙ্ক বড় সাইজের আছে। বলতে চাও? দেখতে চাইও না, অল্প বয়সে পেয়ে যাচ্ছে। আর তুমি বলতে গেছো দেওয়ার সাইডে দেওয়া লাগছে, আগের মধ্যে আগুন ঢুকে দেবে। এবার সুইচগুলো এমন লাগিয়ে দেন এখন রিপোর্ট লাগবে।
बोलो बोलो जो स्कूले যাবো তোমাকে ডাকবো আমার ভয় লাগে এখানে ছেলেপিলে যদি আমার ক্লাসে না থাকে তখন আমার নাম এই সেকশন দিতে বলতে আমি তো বলো ক্লাস 5 আর 6 জানা নেই না তোমাদের কিন্তু 5 এর ছেলেপিলে কত 5 এর ছেলেপিলে খুব ডেঞ্জারাস এক ডাকো ওই ছেলেটা কিন্তু বলবো সবাই বাচ্চা বাচ্চা ছেলে না ডেঞ্জারাস আমাদের ক্লাসে যখন আসে আমরা বলি উপরে এসেছি না উপরে ক্লাসে পাল্টে পালা আর বলে তো যাই ছিল সরস্বতী পুজো করলে কোনদিন মাইক ভাড়া করবো না একটু ঠিকটা যায় এটা অনলাইনে ব্যাগে তো আছে এগুলো এখানে ছিল আচ্ছা চল বাড়ি যা এই যে জনগণ 5 মিনিট চুপ থাকবো এখন পরে কথা দেখবো যে কথা বলবো তাকে কান ধরে থাকবে এই জমি রাস্তা তোমাকে দুধ বাইরে যাবো না কেন বাইরে যাবো বলতে গরম করে যায় না ও আছে না কথা আছে তুমি ছেড়ে মে একসঙ্গে বাইরে যেতে দিছো না ওরা কিছু চুপ চুপ কথা না চুপ দাদা ফিরি হয়ে গেছে তারপরে ফালতু পড়া কাজ করব ভয় লাগে রে ও আছে আমি বলে বড় হইছে না আমি আছি ও বলি তোর আগে আমি বললাম এই আমার গান বলে কত বড় কি দিবি ও ছবি বইর ছবিটার মতো
ওই দেখছি না তোর ফায়দা বলেছে গাছ তো আমি জানি তোমার মধ্যে আওয়াজ বেরিয়েছেন একজন দুজন তিনজনের বান্ধব আছে আমি দ্বিতীয়বার বলবো না ওরা এই কথা বললে এই কথা দাঁড়া এবার চলে এসছে দাদা পায়ে মারলে এত জোরে আমি কিছু করি বসেছিলাম কিছু করলো না পায়ে মেরেছে দোষ আমার হয়ে গেছে সুন্দরে ধরো শুনুন 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 এগিয়ে এসো এগিয়ে এসো ও এগিয়ে তুমি এগিয়ে এসো দেখো এই যে এটা কান ধরে দাঁড়িয়ে আছে নাম্বার দাদা প্রিয়াঙ্কা সঙ্গীতা তোমাদের মধ্যে বলা হয়নি তো ওরা ওদের দরকার দাদা বেশি বেশি এই শোনো আজকে দুটো জিনিস পড়বো একটা হচ্ছে বৃষ্টিপাত কি করে হয় 2 নম্বর বজ্রপাত কি করে হয় ঠিক আছে শোনো এখন গরমকাল বৃষ্টি হচ্ছে না তাহলে এই সময় হচ্ছে কি দেখো গাছের থেকে বাষ্পমোচন হচ্ছে আমাদের নাক দিয়ে বাষ্প বেরোচ্ছে মাঠ ঘাট পুকুরের জল থেকে বাষ্প বেরোচ্ছে তাহলে এই যে এত বাষ্প বা এখন দেখো এই ধান ক্ষেত তো এখন চাষ হচ্ছে না যাই হোক তাহলে ধান সবাই পেকে গেছে ধান পেকে গেছে মানে জলটা দেওয়া নেই তা মাঠ ঘাট থেকে প্রচুর বাষ্প বেরোচ্ছে এখন এই বাষ্পগুলো বৈশিষ্ট্য কি বাষ্পগুলো হালকা হয় ওই জন্য কি হয় ক্রমশ উপরের দিকে উঠতে থাকে আসবো আসবো সব আসবো এখন দেখা যায় কি মাটির তাপমাত্রা ভূপৃষ্ঠের তাপমাত্রা সূর্যের তাপে ভূপৃষ্ঠ গরম হয়ে যায় তাই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু গরম এবং হালকা হয় ফলে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে তিনজনা বসে পড়ো ঝামেলা করবো না আচ্ছা উপরের দিকে উঠতে থাকে এখন যত উপরে উঠতে থাকে এর তাপমাত্রা কি হয়
কমতে থাকে। আচ্ছা, এবার তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দুটো ঘটনা ঘটে। প্রথম ঘটনা, এই যে বায়ু উঠছিল, এই বায়ুর মধ্যে বাষ্প ছিল কি ছিল না? ছিল। এখন বাষ্প যত ঠান্ডা হবে তত কাছে আসবে, জলের কণাগুলো কাছে কাছে আসবে। এবার শুনবা, যেই কাছে আসবে, আসবো আসবো আসবো, যত বাষ্পগুলো ঘনীভূত হবে। এখন বুঝবা, বাষ্প যখন ঘনীভূত হচ্ছে, ও তাপ গ্রহণ করবে না বর্জন করবে? বাষ্প ঘনীভূত হচ্ছে মানে কি, বাষ্পের অণুগুলো কাছাকাছি আসছে এবং জলকণা তাপ ছেড়ে দেবে। এবার তাহলে এখন যখন তাপ বর্জন করছে, যখন বর্জন করছে, সেই বর্জন করা তাপ কে গ্রহণ করবে? বর্জন করা তাপ তার আশেপাশের বায়ু এবং আশেপাশের জলকণা গ্রহণ করবে। এর ফলে দেখা যায় কি, যত উপরের দিকে উঠতে থাকে তাপ তাপ তত কমতে থাকে। তবুও যেহেতু জলকণাগুলো বাষ্পের কণাগুলো ঘনীভূত হতে হতে জলকণা তৈরি করে, সেহেতু তাদের মধ্যে তাপমাত্রা কিন্তু থেকেই যায়। ফলে তারা আশেপাশে বায়ুতে কি হয়, হালকা হয় এবং ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। তাহলে এখন ক্রমশ যখন উপরের দিকে উঠছে, উঠতে 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 মনে করো প্রায় 12 থেকে 13 কিলোমিটার উচ্চতায় পৌঁছে গেছে। ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 13 কিলোমিটার উচ্চতায় পৌঁছে গেছে। এই সময়তে কি হয়, এরা এতটা ঠান্ডা হয়ে যায়, তার প্রথমে বাষ্প ছিল, তারা ঘনীভূত হলে কাছাকাছি এলো, জলকণা তৈরি হলো, ক্ষুদ্র জলকণা আরো কাছাকাছি এসে বড় জলকণা তৈরি করলো, মানে মেঘই হচ্ছে ধরো। সেইগুলো যেহেতু লিন তাপ বারবার ছাড়ছে, তাই তারা আরো গরম হয়ে উপরের দিকে উঠতে থাকছে এবং 12 থেকে 13 কিলোমিটার উচ্চতায় তারা কিসে পরিণত হচ্ছে? বরফে। এই সময় বরফের চাঙড়গুলো, মানে ছোট ছোট বরফগুলো আরো কাছাকাছি চলে আসছে, বড় বরফ তৈরি করছে এবং এমন একটা সময় আসছে যে আহ বরফগুলো আকাশে আর থাকতে পারছে না, মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে সে আর আকাশে ভেসে থাকতে পারছে না। তখন বরফগুলো ছোট ছোট টুকরো আকারে মাটির দিকে পড়তে থাকে। বরফ না না বরফ পড়ে, যাও। শিলা বলে শিলা। হ্যাঁ, ওই তো বৃষ্টির সময় হয়। আমি পরে আসি। এগুলো এগুলো এস না, এগুলো বাষ্প উঠছে তার চিহ্ন। আচ্ছা শোনো, এখন দেখবা যে গরমকালে কি হবে, এই যে পাথর না, বরফের চাঙড়গুলো পড়বে, যেহেতু প্রকৃতি গরম, ও উপর থেকে এই 12 থেকে 13 কিলোমিটার উচ্চতা থেকে নিচে আস্তে 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 গলে যাবে। তাই আমরা নিচে গেবো বৃষ্টি। কিন্তু দেখবো অনেক দিন বৃষ্টি হওয়ার পর বা খুব ঝোড়ো হাওয়ার পর যখন আবহাওয়া ঠান্ডা থাকে, তখন যখন জোরে বৃষ্টি হয়, তখন সেটা শিলা বৃষ্টি হয়, মানে বড় বড় পাথরের সরি ওই বরফের টুকরো পড়ে, তাই না? অনেকে বাড়ির চাল ভেঙে যায়, অনেকে চাল, হ্যাঁ টালি, আজকের দিনে তো টালির চাল নেই, যাদের টিনের চাল আছে, পাতলা টিন দেওয়া থাকলে টিন ফুটো হয়ে যায়। অনেকে যাদের আম বাগান থাকে, আমের খুব ক্ষতি, আম ফুটো হয়ে যায়, তাই না? তো এই জিনিসগুলো খুব হয়। তাহলে আপাতত হ্যাঁ, আমের পরে আম দাগি হয়ে যায়, আমের দাম কমে যায়, হ্যাঁ আম ঝরে যায়। হ্যাঁ হ্যাঁ, তোমাদের টিন ভালো তাহলে। যাই হোক, অনেকে পাতলা টিন দিয়ে, মানে বাড়ি থেকেও বানায় না, ওই মনে করো গোডাউন বানালো কিছু, পাতলা টিন দিয়ে ওগুলো ফুটো হয়ে যায়। তাহলে প্রথমত কি বললাম, আশেপাশে বিস্তীর্ণ অঞ্চলের বায়ু, আসো, গরম বায়ু এবং বাষ্প উপরের দিকে উঠতে থাকে, বাষ্পের কণাগুলো কাছাকাছি আসতে থাকে, তাপ ছাড়ে, ফলে কি হয়, বাষ্পের জলকণাগুলো গরম হয় এবং আরো ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। এরকম ভাবে উঠতে 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 12 থেকে 13 কিলোমিটার উচ্চতায় গিয়ে প্রথমত ছোট জলকণা, বড় জলকণা, ছোট ছোট বরফের টুকরো, তারপরে বড় বড় বরফের টুকরো হয়ে যায়। যেই বড় হয়ে গেল, সেই মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে তারা আর আকাশে ভেসে থাকতে পারে না, তারা কি হয়, নিচের দিকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে ক্রমশ আসতে থাকে, নিচের দিকে নামতে থাকে, নিচের দিকে নামতে থাকে। এবার বৃষ্টি হয় তারপরে। এইবার একটা জিনিস বুঝবা, ঝড়ের মেঘ, প্রবল জোরে ঝড় হচ্ছে, তাহলে ঝড়ের মেঘ কি হয়, যখন ঝড়ের মেঘ তৈরি হচ্ছে, জোরে জোরে হাওয়া হয়, তাহলে হাওয়াতে বাষ্প আছে কি নেই? ওই একই সিস্টেম, সেই বাষ্প উপরের দিকে উঠছে। যখন বাষ্প উপরের দিকে উঠছে, তাহলে পরস্পরের সঙ্গে ঘষা খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে। এইভাবে বাষ্প যখন উপরের দিকে ওঠে, তখন পরস্পরের সঙ্গে ঘষা খেয়ে তাদের মধ্যে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। কিসে? হ্যাঁ বলো, পরে বলছি। ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। আচ্ছা, যেই ঋণাত্মক আধানের সৃষ্টি হবে, সেই তাহলে উপরের দিকে যখন হচ্ছে ঋণাত্মক আধান সৃষ্টি হচ্ছে, আবার যেগুলো ভারী কণা, সেগুলো নিচের দিকে নামছে, সেগুলো ঘষা খাচ্ছে, তাদের কিসের সৃষ্টি হচ্ছে? ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। এইভাবে দেখা যায় কি, যখন একটা অনেক বড় মেঘ তৈরি হয়ে গেছে, তখন মেঘের নিচের অংশে জমা হয় কি ঋণাত্মক আধান, মেঘের নিচের অংশে ঋণাত্মক আধান জমা হয় এবং মেঘের উপরের অংশে ধনাত্মক আধান জমা হয়। হ্যাঁ বলো। হ্যাঁ ওরকমই মেঘগুলো সাইজে দেখতে এরকমই লাগে, বর্ষাকালে দেখবে অনেক লম্বা লম্বা উঁচু উঁচু মেঘ। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো কি, এই শোনো, তাহলে ব্যাপারটা হলো কি, মেঘের উপরের অংশে কেমন আধান? ধনাত্মক, নিচের অংশে ঋণাত্মক আধান হয়ে গেল। আচ্ছা, এই আধানগুলো কেন জমে?
আগের দিন পড়েছিলাম বায়ুর কণাগুলো আহিত কণা হয়, এ তাদের সঙ্গে ঘষা খেয়ে এই ঘটনা ঘটে। হলো, এরপরে বুঝবা বলছে ঘটা ঘটা থেকে এরকম অবস্থা আছে। তাহলে ওই বাইরে প্রশাসন করাগুলো এখানে কি আজকে কি তো নিশ্চয়ই হয়ে যেতে পারে। কান ধরো, দুজন উঠে ধরো, ওই দেওয়ালের গোড়ায় গিয়ে যাও। আমি জানি না, দুজন না কান ধরো ওই কোনায় গিয়ে উঠে ধরো, যাও। দ্বিতীয়বার আমি বলবো না, আমি কোনো কথা শুনতে চাই না। ঝামেলা করেছো, হয় উঠে ওখানে দাঁড়াও, না ব্যাগ গুটে বাড়ি চলে যাও। আমি দ্বিতীয়বার আর বলতে পারবো না। আচ্ছা, তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? দাঁড়ালো যে যে যখন গরম বাতাস গাছপালা, ওই কোনায় যাতে কি সবাই দেখতে পায়, তোমাকে না, সবাই যেন বোর্ড দেখতে পায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, যখন চারিদিকের বাতাস আসছে, তাহলে ভূপৃষ্ঠের সঙ্গে ঘষা খাচ্ছে, বাতাসে নিজেদের মধ্যে ঘষা খাচ্ছে, গাছের পাতাতে ঘষা খাচ্ছে, বাড়ির ছাদে ঘষা খাচ্ছে, এইসব ঘষাঘষি খেতে খেতে কি আধানের সৃষ্টি হয়। যে মেঘ তৈরি হয়, মেঘের উপরের অংশে কেমন আধান জমা হয়? ধনাত্মক। নিচের অংশে কেমন আধান জমা হয়? ঋণাত্মক জমা হয়। আচ্ছা, এর ফলে নিচের দিকের আধান ঋণাত্মক না? যখন ঋণাত্মক আধান মেঘের নিচের অংশে থাকে, তার নিচে ভূপৃষ্ঠ আছে মাটি, মাটি সাধারণত নিস্তরিত হয়। তাহলে এই আধানের জন্য এখানে আবেশ সৃষ্টি হবে। তাহলে ঋণাত্মক আধান আবেশ, হ্যাঁ, আবেশের ফলে কি তৈরি হবে? ঋণাত্মক আধানের ফলে ধনাত্মক। তাহলে দেখো, মেঘের নিচের অংশে ঋণাত্মক আধান আছে, আর ভূপৃষ্ঠের উপরের অংশে কি আধান তৈরি হলো? ধনাত্মক আধান চলে এলো। হলো, এখন এই দুজনের মধ্যে বিরাট বিভব প্রভেদ দেখা যায়। বিভব প্রভেদ, বিরাট বিভব প্রভেদ দেখা যায়, মানে ভোল্টেজ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, না না, তার থেকেও বেশি, 4 লাখ। এবার বিষয়টা হচ্ছে, এত বিভব প্রভেদের ফলে কি হয়? এত বিভব প্রভেদের ফলে কি হয় কি, এখান থেকে কিছু ইলেকট্রনের কণা, কিছু ইলেকট্রন কণা স্রোতের আকারে ভূপৃষ্ঠে এসে পড়ে। কিছু ইলেকট্রন কণা ভূপৃষ্ঠের আকারে দ্রুত ভূপৃষ্ঠে এসে পড়ে। এই ঘটনাকে আমরা কি বলি? বজ্রপাত। এই ঘটনাকে আমরা কি বললাম? বজ্রপাত। না, ধরা যাবে না। আচ্ছা, তার মানে কি বজ্রপাত কি? ইলেকট্রন কণার স্রোত। বজ্রপাত কি? ইলেকট্রন কণার স্রোত। ডিএনএ, হ্যাঁ বলো বলো বলো। ঋণাত্মক আধানের সৃষ্টি হয়নি। না না, মানে বিপরীত প্রান্তে যে মানে হ্যাঁ, তাহলে মাটির ভেতরে কোন অংশে ঋণাত্মক আধান হচ্ছে? ভিতরে যেতেই পারে। আচ্ছা শোনো, তাহলে কি পেলাম? কতগুলো ঘটনা এখানে ঘটলো, যে যখন আশেপাশের বায়ু উপরের দিকে উঠছে, নিজেদের মধ্যে ঘষা খেয়ে তারা তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে। যে বায়ুগুলো উপরের দিকে যাচ্ছে তাতে কি আধান সৃষ্টি হচ্ছে? পজিটিভ। যারা নিচের দিকে থাকছে তারা হচ্ছে নেগেটিভ। তাহলে এখন নিচের দিকে যেহেতু নেগেটিভ আধান তৈরি হচ্ছে, সেই নেগেটিভ আধানের জন্য মাটিতে কেমন আধান তৈরি হচ্ছে? পজিটিভ আধান তৈরি হচ্ছে। হয়েছে কিসের জন্য? তড়িৎ আবেশের জন্য। এর ফলে এর ফলে এদের মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। এই বিভব প্রভেদ মুক্ত করার জন্য মেঘ থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন স্রোতের আকারে ভূপৃষ্ঠে এসে পড়ে। হ্যাঁ, বিভব প্রভেদের জন্য আসছে। বিভব প্রভেদ আকর্ষণ করছে, ঋণাত্মক আধানকে আকর্ষণ করছে, ঠিকই বলেছো। আচ্ছা, এর ফলে কি হচ্ছে এবার বোঝো। তাহলে মাইনাস, মনে করো এই নিচে 1 লাখ, ভালো করে শুনবা, নিচে 1 লাখ ধনাত্মক আধান তৈরি হয়েছে, 1 লাখ একক, ক্লিয়ার? আর উপরে তাহলে 1 লাখের বেশি আছে বা কম আছে, কিছু একটা আছে। এখন হচ্ছে কি, যখন ঋণাত্মক আধান 1 লাখ নিচের দিকে আবার চলে এলো, তখন এটা কি হয়ে গেল? পরস্পরকে প্রশমিত করে দিল, 0 হয়ে গেল। এই জন্য কি হয়, ভূপৃষ্ঠ সবসময় কেমন থাকে? নিস্তরিত থাকে। ভূপৃষ্ঠ সবসময় নিস্তরিত থাকে। নিচের ঘটনাটা যদি ঘটতো এটা তো এটা নেগেটিভ পজিটিভ হতো। হ্যাঁ, কি ঘটতো? কোনটা এটা? না না, বলছি উপরে যে নেগেটিভটা আছে ওই যে পজিটিভ হতো, নিচের ঘটনাটা কি ঘটতো? সেম ঘটনা ঘটতো। যদি এখানে বলতে দাও, শুনে নাও, তারপরে তো কোশ্চেন করবা। যদি এখানে পজিটিভ থাকতো, তাহলে মাটিতে কি তড়িৎ আবেশের ফলে এখানে প্লাস হলে এখানে মাইনাস সৃষ্টি হতো, তাহলে তখন নিচ থেকে উপরে যেত। তাহলে পজিটিভ নিচ থেকে উপরে যেতে হ্যাঁ, এখন তুমি কল্পনা করবা, যে মাথার মধ্যে খিচুড়ি বানাবা, যে ঘটনার বাস্তবে অস্তিত্ব নেই, তা যেটার অস্তিত্ব আছে সেটা মাথার মধ্যে বানাও। আচ্ছা, এবার শুনবা, বলো। হ্যাঁ, সাধারণত ভূপৃষ্ঠ নিস্তরিত ধরা হয়, যদিও ভূপৃষ্ঠকে
ভূপৃষ্ঠ এত যেহেতু বিস্তৃত হয় তাই ভূপৃষ্ঠকে বলা হয় হালকা নিস্তরিত, সরি হালকা ঋণাত্মক। ভূপৃষ্ঠকে কি বলা হয়? হালকা ঋণাত্মক, সামান্য ঋণাত্মক হয় ভূপৃষ্ঠ। কারণ বলতো ওই আশেপাশে বায়ু যে ঘষা লাগার পরে যে আহিত থাকছে ওই কারণে ওর হালকা নিস্তরিত হয়। ওই যে আমাদের প্রচুর বড় জায়গা পৃথিবী, ভোল্টেজ খুব সামান্য, সব বড় জায়গা মিলিয়ে অনেক ভোল্টেজ হয়। আচ্ছা এবার শুনবা, যখন প্রচুর পরিমাণে ইলেকট্রন কণা বা ঋণাত্মক আধান তড়িৎ স্ফুলিঙ্গের আকারে মাটিতে চলে আসে, দুজনে বসে পড়ো, তড়িৎ স্ফুলিঙ্গের আকারে ভূপৃষ্ঠে আসছে, ভালো করে বুঝবা, যেহেতু প্রচুর পরিমাণ আধান একসঙ্গে আসছে সেহেতু ওখানে একটা বায়ু শূন্যতা সৃষ্টি হয়, সেহেতু ওখানে একটা বায়ু শূন্যতা সৃষ্টি হয়। আর বায়ু শূন্যতার সৃষ্টি হলে আশেপাশের বায়ু সেই অঞ্চলটা ভরাট করতে যায়, দখল করতে যায়, সেই জন্য আওয়াজ হয় কি গুড়ুম গুড়ুম করে আওয়াজ হয়। এবার বুঝবা, ভালো করে শোনো। এখন তোমাদের মাথায় প্রশ্নটা এলো না কেন আমি বুঝতে পারছি না। দেখো, আকাশে মেঘ এত বড় সাইজের খুব কমই থাকে, কিন্তু বেশিরভাগই ছোট ছোট মেঘ থাকে, বেশিরভাগই ছোট মেঘ থাকে, থাকে না? এবার বুঝো ভালো করে, ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মেঘ আছে, কাছাকাছি আছে, তাহলে এখন মেঘের উপরের দিকে, নিচের দিকে, উপরের দিকে, উপরের দিকে, নিচের দিকে, উপরে, নিচে, উপরে, নিচে। এবার বুঝবা, তাহলে একই মেঘের মধ্যে ভালো করে বুঝবা, এই ইলেকট্রন গুলো কি উপরে চলে যেতে পারে না? একই মেঘের মধ্যে এই ইলেকট্রন কি পরের মেঘের নিচে আসতে পারে না? পারে। এই ঘটনা ঘটে, দেখবো এই জন্য বর্ষাকালে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশের মধ্যে দেখবো এক জায়গাতে এরাম করে চলে গেল বিদ্যুৎ, অন্য জায়গায় চলে গেল, তাই না? তাহলে এই জন্য মেঘের মধ্যে কি ছোট ছোট বজ্রপাত আবার হতেই থাকে। আজকে 27 তারিখ, তোমাকে আগুনের পরশমণি ছোঁয়াতে হবে, তাহলে তোমার বুদ্ধি। এই যে গানের ক্লাস হচ্ছে না, নন্দিনীর এখানে আসবে কেন? এই যাও, উড়া উড়া বাদ দাও। আচ্ছা হয়েছে, শোনো চুপ। বজ্রপাত আর কটা দিন পরেই হবে, কারণ এখন তো গরম দিচ্ছে। এখন বজ্রপাতের সময় অনেকগুলো ঘটনা ঘটে। প্রত্যেক বছর বজ্রপাতে মানে বজ্রপৃষ্ঠ হয়ে অনেক মানুষ মারা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি? আসবো, সবার প্রথমে আমাদের জানতে হবে কি বজ্রপাতের থেকে নিরাপদ স্থান কোনগুলো। দেখো আসবো, ঘর বাড়ি অবশ্যই। দেখো বজ্রপাতের সাধারণ পদ্ধতি যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা যে বজ্রপাত হচ্ছে একটা বিদ্যুতের স্রোত, আর বিদ্যুৎ মানে কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে কি কারেন্ট ধাতব পদার্থের মধ্যে দিয়ে সবার প্রথমে ভূপৃষ্ঠে চলে যেতে পারে। হয়ে গেল, আসবো। তাহলে যখন বজ্রপাত হচ্ছে তখন দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে আমি বাড়ির মধ্যে থাকতে পারি, একটা বাড়ির বাইরে থাকতে পারি। তাহলে আমি বাড়ির মধ্যের ঘটনা ফার্স্টে আসবো। তাহলে যদি বাড়ির ভেতরে থাকি তাহলে বাড়ির উপরে ছাদে ট্যাঙ্কি থাকে, ট্যাঙ্কির মধ্যে জল থাকে। আচ্ছা আমরা যে জল খাই সেই জলের মধ্যে খনিজ লবণ থাকে, তাহলে নুন জল তড়িতের সুপরিবাহী। তাহলে যদি ট্যাঙ্কিতে বজ্রপাত হয়, এখন মনে করো তুমি মুখ ধুচ্ছ, তাহলে বুঝতেই পারছো কার্টুনে যেমন দেখায় এরকম করে জল দেবে আর চুল সব যাবে। যাই হোক, হ্যাঁ এই তার মানে প্র্যাকটিক্যাল, এই আস্তে তার মানে কি বুঝতে পারা গেল, যদি আমরা বাড়িতে থাকি আর বাইরে বজ্রপাত হয় তাহলে আমরা কখনো মানে জলে হাত দেবো তো, খাওয়ার জল ঘরের জলে হাত দেবো তাও ভালো, ট্যাপের জল বা ট্যাঙ্কির জল যেখানে যেখানে আছে সেটাই হাত দেবো না। যদি বজ্রপাত হয় তাহলে তুমি বজ্রপাতে আঘাত প্রাপ্ত হতে পারো। আচ্ছা 2 নাম্বার, আচ্ছা এই সোজা বসো। আচ্ছা হয়েছে অনেকের হয় কি বর্ষাকালে না খুব ফটোগ্রাফির শখ হয়। এখন এই যে শোনো, মোবাইল থাকে, ওই লোহার জানে এরকম ঠেকিয়ে তারপরে ছবি তুলে।
এখন বলছো লোহা তড়িতে সুপরিবাহী, তাহলে যদি বজ্রপাত হয় তোমার বাড়ির লোহার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তাহলে তোমার ছবি উঠে যাবে। আচ্ছা নন্দিনী, আর এদিকে ওই যে সমর, তুমি একটু উঠে দাও তো, কান ধরতে হবে না, উঠে দাঁড়াও শুধু, ওই পেছনে যাও, পেছনে যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, তারপরে হচ্ছে যদি টিভি থাকে বা ইলেকট্রিক যত যন্ত্রপাতি আছে সেগুলো চেষ্টা করতে হবে কি বন্ধ রাখার, হচ্ছে না মোবাইল ফোনে কোনো প্রবলেম নেই। আচ্ছা যাদের ল্যান্ড ফোন আছে তাদের প্রবলেম থাকতে পারে। ল্যান্ড ফোন মানে ওই আগেকার দিনে তার গোজা ফোন থাকতো, একটা কানে ধরে 1 2 3 4। ইয়েস। এবার হচ্ছে বাড়ির বাইরে, আসি বাড়ির বাইরে। আচ্ছা প্রতি বছর শুনবা ওই যখন বর্ষাকাল হয় আমাদের মাঠে ধান কাটার পরে নতুন ধান রোপণ করা হয়, তখন অনেক মানুষ কি করে ধান রোপণ করে বা মাঠের মধ্যে কোনো না কোনো কাজ করে, শোনা যায় কি মাঠের মধ্যে থাকতে থাকতে মাঠের মধ্যে বজ্রপাত হয়ে মারা গেছে। মাঠে জলে নিয়ে কোনো প্রবলেম নেই, যে কোনো মাঠে হতে পারে, রাস্তাতেও হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে সেই যদি আমরা বাড়িতে না থাকি আর আশেপাশে কোনো শেল্টার মানে কোনো বাড়িঘর না থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে সবাই উঠে দাঁড়াও, ওটো 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 ওটো। তা তুমি বসে থাকো, তোমার উঠতে হবে না। হ্যাঁ বসে থাকো, যারা যারা কুড়ে উঠতে হবে না। উঠেছো? উঠেছো? আচ্ছা উদ্বোস কান ধরার প্রয়োজন নেই, উদ্বোস করার সময় যেভাবে বসো সেভাবে বসবা, কান ধরবো না। উদ্বোস করার সময় হয়ে বসো। হ্যাঁ এই যে উদ্বোস করার সময় তোমরা এইভাবে বসো, তাই না? এরকম করে বসার পরে মাথা নিচু করে থাকবা। কি কি? হ্যাঁ কি? আরে এই তো এই যে নন্দিনী বসো, যখন বসো বসো দেখি কি করে পারো, বসে দেখাও একবার, বসো ওরম ভাবে না, মানে যেভাবে উদ্বোস করার সময় বসো, এই যে মৌমিতা যে ওরম ভাবে থাকো, এই মৌমিতা ওইভাবে থাকে, হ্যাঁ ওইভাবে। কি এই তো এরকম। আচ্ছা এই শোনে এইবার কেন করবো? ও আচ্ছা না, আচ্ছা বসতে বসতে বাজ সাধারণ, দেখো ব্যাপারটা হচ্ছে যখন দেখো বাজ পড়ার সম্ভাবনা কখন বেড়ে যায়, যখন তুমি দেখো অনেকে দেখেছে না অনেকে ঝড় বৃষ্টির সময় খুব জোরে সাইকেল চালাবে, ভাবে যে আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো বেঁচে যাবো, আসলে তা না। যখন জোরে সাইকেল চালাবে তাহলে ওর সঙ্গে আহিত বাতাসে নিচের ভূমি তখন মাইনাস, আহিত বাতাসে জল মানে যে কণা আছে তার ঘর্ষণ বেশি হবে, ফলে সেই ব্যক্তিটাও কি প্লাস হোক আহিত কণা, তো তাহলে অন্য আহিত কণাকে আকর্ষণ করবে, তার উপরে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি। একদম সাইকেল না, এক জায়গায় চুপ করে বসে থাকলে হবে কি বলতো, মানে তুমি তো আর ঘষা লাগাচ্ছ না, তুমি আহিত কোণায় পরিণত হচ্ছ না, তাহলে তখন তোমার উপরে যত এক কোণায় বসলে কতটাই বা ঘষা দেবে, পৃথিবী তো অনেক বড়। হ্যাঁ বলো। বাজ পড়ার পরে তোমার মাথায় অত বুদ্ধি থাকবে না যে তুমি দৌড়ে পালাবা। হতে পারে। আচ্ছা এবার হচ্ছে যদি বাড়িতে থাকি আর বাড়িতে যে ইলেকট্রিক যন্ত্রপাতি আছে সেগুলোকে তো বাঁচাতে হবে, কারণ একবার বজ্রপাত হলো সব নষ্ট হয়ে গেল, তারপরে আমি তো রোজ রোজ কিনবো না। এই জন্য প্রত্যেক বাড়িতে একটা জিনিস এবং একটা কাজ করা হয়। না না কিচ্ছু না, এটা হচ্ছে আমাদের বুর্জ খলিফা।
আমি যেটা বলছিলাম তারা কি এখন তোদের আর্থিক না না ছি চিপিয়ে রেখেছে। হয়ে গেছে কথা শেষ। শোনো, তামার কথা শেষ, শুনে নাও। দেখো, যদি বাড়িতে থাকি তাহলে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলোকে তো বাঁচাতে হবে। তাহলে বলবো তো, সবকটাই বলবো। তাহলে বিষয়টা হচ্ছে কি, যখন আমরা এই উঠে দাঁড়াও, ওটো 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 ওটো। তাহলে যখন বাড়িতে যন্ত্রপাতি আছে, ইলেকট্রিক যন্ত্র, সবার বাড়িতে এখন প্রচুর ইলেকট্রিক যন্ত্রপাতি, সবগুলো নষ্ট হতে পারে। এই জন্য বাড়িতে যে সিস্টেম লাগানো হয় তাকে বলা হয় কি বজ্র নিরোধক। বজ্র নিরোধক মানে বজ্রপাত যদি হয় তাহলে বাড়ির কোনো ক্ষতি হবে না। বিষয়টা হচ্ছে কি, এইটা হচ্ছে উঁচু বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। মানে যদি 4 তলা বাড়ি হয়, অন্তত 3 তলা যদি বাড়ি হয়, এটা করাই উচিত। বাড়ির উপরে ছাদে একটা লম্বা পাইপ দিয়ে, অবশ্যই তামার হতে হবে, তামার পাইপ দিয়ে তার মাথার উপরে ত্রিশূল দেখেছো? ত্রিশূলের মতো 3-4টে একদম সুচালো মাথাওয়ালা, হয়ে গেছে সুচালো মাথা থাকবে। এর নিচ থেকে একটা মোটা তামার তার পুরো বাড়ির গা বেয়ে পাইপলাইনে চলে আসবে কোথায়, নিচে, এবং সেই তামার তার ঢুকে যাবে মাটির মধ্যে, এবং তার সঙ্গে লাগানো থাকে বড় একটা থালা। দেখেছো তামার, মানে থালা তো দেখেছো? তাহলে মনে করো আমার যে বোর্ড, ভালো করেছো, আমার যে বোর্ড আছে, বোর্ডের মনে করো এতটা অংশ অন্তত মোটা তামার পাত বাজারে কিনতে পাওয়া যায়। টিন যেমন হয় তেমনই, অনেক টাকা লাগবে, 400-500 টাকা লাগবে। সেই তামার পাত এই তারের সঙ্গে জুড়ে মাটির মধ্যে পুঁতে দিতে হবে। প্রশ্ন হচ্ছে তামার পাতি কেন ইউজ করবো? কারণ তামা হচ্ছে তড়িতের সুপরিবাহী, তাই তো, সুপরিবাহী। আচ্ছা আচ্ছা, আসবো বলার দরকার নেই, চুপ। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যদি এই বাড়ির উপরে বজ্রপাত হয় তাহলে সবার উপরে এই ত্রিশূলের উপরে হবে। তাহলে এখানে যদি বিদ্যুৎ পড়ে তাহলে বিদ্যুৎ কি করবে? বাড়ির মধ্যে দিয়ে যাবে না তামার তারের মধ্যে দিয়ে যাবে? তামার তার ধাতু সবচেয়ে তড়িতে সুপরিবাহী, তার মধ্যে দিয়ে সোজা মাটিতে চলে যাবে, এবং এর মধ্যে যে ইলেকট্রিক যন্ত্রপাতি থাকবে সেখানে কোনো রকম ক্ষতি হবে না। এই জন্য না। এবার সেই জন্য আমরা তাহলে কি জল দিয়ে মুখ ধুতে পারবো না? এরকম কোশ্চেন করবা না। বস। হ্যাঁ, আচ্ছা, এই বাহ, আচ্ছা, আমি ফাঁকা মাঠের কথা বললাম, ফাঁকা রাস্তার কথা বললাম। যদি ফাঁকা মাঠ অথবা ফাঁকা রাস্তায় থাকি তাহলে যেভাবে বসার টেকনিকের কথা বললাম, মানে 2 হাঁটু মুড়ে মাথা নিচু করে বসতে হবে। আচ্ছা, আর না, এখন বিষয়টা যদি আমি জঙ্গলে থাকি সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, কথা না, জঙ্গলে দেখবা অনেক ধরনের গাছ হয়। একটা হচ্ছে বড় সাইজের উঁচু উঁচু গাছ হয়, আর একটা গুল্ম জাতীয় জবা গাছের মতো ছোট ছোট গাছ হয়। তাহলে আমরা করব কি, গুল্ম জাতীয় গাছের তলায় থাকবো। বোঝা যায় বড় গাছের তলায় কেন থাকবো? দেখো, বড় গাছ, ইয়েস, কারণ মনে করো, এই শোনো, মনে করো একটা বড় গাছ আছে, মনে করো একটা ছোট গাছ আছে, হলো এটা। আচ্ছা, এই শোনো, বলো, মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ নিচে নামবে, ধরে নিলাম, তাহলে বজ্রপাত হবে। চুপ চুপ চুপ, এত কেন বকো, চুপ। তাহলে বজ্রপাত একদম দেখে শুনে কি নিচের গাছের উপরে পড়বে, নাকি যেটা কাছে পাবে সেটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে? তাহলে বড় গাছ মেঘের কাছে থাকবে, তাহলে মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন তুমি মেঘ
ময়কার ঘ। ওটা মেঘ, ঠিক হওয়ার দরকার নেই। এই শোনো, দরকার নেই, বুঝতে হবে না তোমাদের। এখন বিষয়টা হচ্ছে যে এখন অনেকে ভাবে যে বড় গাছ, বৃষ্টির মধ্যে বড় গাছে পাতাতে আমার গায়ে জল লাগবে না, বড় গাছের গোড়ায় গিয়েই বসি। তাহলে এখন বড় গাছের গোড়ায় গিয়ে সে যদি বসে, এবার যদি বিদ্যুৎ নামে তাহলে বড় গাছ দিয়েই তো নামবে, ছোট গাছ দিয়ে তো নামবে না। তাহলে এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে যে যখনই বজ্রপাত বা বৃষ্টির সময় আমরা চেষ্টা করবো কি সবসময় ছোট গাছের নিচে থাকতে। তাহলে আরো তো ছোট গাছ আছে যেটা বড় গাছের সঙ্গে নেই, সেখানে গিয়ে দাঁড়াবো। ছি 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 ছি, ঘড়ি দেখতে পারে না বুড়ো বয়সে। হ্যাঁ, কোথায় বসবো? না, শিক্ষক বই বার করো। টেক্সট বইয়ে হচ্ছে 165, 66, 67, 68, না 67, 65 থেকে 68, 7 টেক্সট, টেক্সট, ওটা টেক্সট। 167 পাতা পর্যন্ত। শিক্ষক বইয়ে দাগানো শুরু করো। 325, এটা পুরনো বই, নতুন বইয়ের কত? 303। অর্ঘ্য আঠা মেরে নেবা বা স্যালোটে মেরে নেবা। হ্যাঁ বলো। ইয়েস ইয়েস। এই শোনো, এখানে প্রশ্ন নাম্বার 21, বজ্রপাত কাকে বলে? বজ্রনাদ কিভাবে সৃষ্টি হয়? আচ্ছা, তোমাদের বজ্রপাতের কথা তো বলেছিলাম যে আকাশ থেকে মেঘের নিচে মাইনাস, ভূপৃষ্ঠে প্লাস, মেঘ থেকে তড়িৎ স্ফুলিঙ্গের আকারে ইলেকট্রন কণার স্রোত মাটিতে চলে আসে, এটা হচ্ছে কি বজ্রপাত। কিন্তু বজ্রপাতের সময় আশেপাশে বায়ু অত্যন্ত গরম হয়ে যায়, তারপরে যে গুরুগুরু আওয়াজ হয় সেটাকে আমরা বলবো বজ্রনাদ। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন চলে আসে যে দন্ত নয়কার নাদ। আচ্ছা, এখান 21, তুমি কোশ্চেন মেলাও, এর পুরনো বই। আচ্ছা, এখন একটা কথা, যদি তুমি বজ্রনাদ শুনতে পাও তাহলে কি তোমার তাহলে কি বজ্রপাত পড়ার সম্ভাবনা আছে না নেই? নেই, কারণ আগে বজ্রপাত হয় তারপরে আওয়াজ সৃষ্টি হয়। ঠিক আছে, আওয়াজ সৃষ্টির সময় ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যখন সেই দেখো বজ্রপাত যদি আমাদের আশেপাশে এটা করাট করে আওয়াজ হয় খুব জোরে, সেটা মনে করো প্রধান বজ্রপাত। আর দ্বিতীয়ত যে মেঘের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে, ওটা হচ্ছে ওই মেঘের মধ্যেই বজ্রপাত হয়, মেঘের থেকে মেঘের উপরে পড়ে। আচ্ছা বলো বলো, তুমি ওগুলোই দেখো। 23 দেখাও। এই বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকাকালীন কি কি করা উচিত নয়? লাগিয়ে রাখো। দেখো, আমি কোশ্চেন বলে দিচ্ছি, ভালো করে শুনবা। আচ্ছা, এবার 24 নম্বর প্রশ্ন, কোশ্চেনটা শুনে নাও। বজ্রপাতের সময় বাড়ির ভিতরে থাকাকালীন কি কি করা উচিত নয়? পরের প্রশ্ন, বজ্রপাতের সময় বাড়ির বাইরে কিংবা ভেতরে থাকাকালীন কি কি করা উচিত? 26 নম্বর, বজ্র নিরোধ কি? আচ্ছা, আর ভালো বজ্র নিরোধকের বৈশিষ্ট্য কি কি? 27। আর লাগবে না, এই কটাই একই সঙ্গে আছে। এই 4-5টা প্রশ্ন দিচ্ছি, ভালো করে শোনো। 21, বজ্রপাত কাকে বলে? বজ্রনাদ কিভাবে সৃষ্টি হয়? 23, মিলিয়ে নাও। 23, বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকাকালীন কি কি করা উচিত নয়? 24, বজ্রপাতের সময় বাড়ির ভিতরে থাকাকালীন কি কি করা উচিত নয়? 25, বজ্রপাতের সময় বাড়ির বাইরে কিংবা ভিতরে থাকাকালীন কি কি করা উচিত? 26, বজ্র নিরোধক কি? ভালো বজ্র নিরোধকে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? এই কটাই প্রশ্ন খুব ভালো করে
পড়বা। হ্যাঁ বলো। তিনটে করে পড়বো। ক তারিখ আজকে? 26। কি বললি? নন্দিনী অর্ঘ্যকে দাও। এবার হচ্ছে আগের দিনের পরীক্ষার খাতা দেব। প্রিয়াংশু ক্যামেরাটা বন্ধ করে দাও।